আজ আমি কিছু বাস্তব কথা তুলে ধরব আপনাদের সামনে। সত্যিই খুবই কষ্ট লাগে জানেন তো, একটা ভিডিও বানাতে অনেক পরিশ্রম করতে হয় আমাকে। আমি এখনও পড়াশোনা করছি, পড়াশোনার পাশাপাশি একটা ভিডিও বানানো আমার কাছে অনেক কষ্টকর, কিন্তু আমার পড়াশোনার স্বপ্ন পূরণের জন্য আমাকে ইউটিউব চ্যানেল চালাতে হচ্ছে। আমার এই চ্যানেলে আমি কার্টুন ভিডিও প্রকাশ করি এবং কার্টুন ভিডিওগুলো সবার জন্যই। আমি শিক্ষামূলক এবং বাস্তবধর্মী কার্টুন তৈরি করি, তাও মানুষ দেখে না এবং দেখলেও কেউ আমার চ্যানেলে কমেন্ট করে না, লাইক দেয় না। আপনারা কি জানেন এই ভিডিওর পেছনে কত পরিশ্রম লুকিয়ে আছে? আমি পড়াশোনা করব, আমার স্বপ্ন আমি একদিন আইপিএস অফিসার হব, মানে ইউপিএসসি পরীক্ষা দেব, এবং এই স্বপ্ন পূরণের জন্য আমাকে ইউটিউব চ্যানেলটাও চালাতে হচ্ছে, কারণ পড়াশোনার পেছনে প্রচুর পয়সা খরচ এবং সেই টাকা জোগাড় করার জন্যই আমি চ্যানেলটা অনেক স্বপ্ন নিয়ে খুলেছিলাম, কিন্তু কোনোদিন ভাবিনি এখানেও আমি ব্যর্থ হয়ে যাব। এখানে আমি ব্যর্থ হয়ে গেলে আমার পড়াশোনার স্বপ্নও ব্যর্থ হয়ে যাবে। তাই আপনাদের কাছে অনুরোধ করব, দয়া করে আমার কার্টুন ভিডিওগুলো একটু দেখবেন। এমনকি আমি এটাও বুঝতে পারছি আমার কার্টুন ভিডিওগুলো হয়তো আপনাদের কাছে ভালো লাগে না, কারণ ভালো লাগবেই বা কেন? আমি যে শুধুমাত্র একটা মোবাইল দিয়ে কার্টুন ভিডিওগুলো তৈরি করি। আমার কাছে কোনো দামি কম্পিউটার নেই, কোনো দামি মোবাইলও নেই, কারণ মোবাইল এবং কম্পিউটার ভালো কিনতে গেলে পয়সার দরকার, সেটাও আমার নেই। শুধুমাত্র এমনি কম দামি একটা মোবাইল দিয়ে ভিডিও বানাই। আর এখনকার সমাজ হলেও আর একটা কথা, এই সমাজে মেয়েরা একটু শিক্ষা অর্জন করতে চাইলে, একটু পড়াশোনা করতে চাইলে তাদেরকে বাধা দেওয়া হয়। ঠিক তেমনই আমারও বাড়ি থেকে বাধা দেওয়া হচ্ছে যাতে আমি পড়াশোনা না করি, কিন্তু আমি হাল ছাড়িনি কখনো। আমি পরিশ্রম করেছি, লড়াই করব, এটা আমার ইচ্ছা। এবং অবশ্যই আপনাদের আমাকে সাহায্য করতে হবে, আমার পাশে থাকতে হবে, না হলে যে এই লড়াইয়ে আমি এগিয়ে যেতে পারবো না। আমি মেয়ে বলে আমাদের বাড়ির কেউ আমাকে পড়াশোনা করতে দিতে চায় না, কারণ বলে মেয়েদের পিছনে পয়সা খরচ করে লাভ কী। চলুন আপনাদেরকে একটা গল্প শোনাই আজকে। সাইরাকিউস আর এফেসাস, এই দুই রাষ্ট্রের মধ্যে ছিল শত্রুতা, আর তাই এফেসাস রাষ্ট্রে বলবৎ ছিল এক নির্মম আইন, যাতে বিধান ছিল এই যে সাইরাকিউসের কোনো বণিককে যদি এফেসাসে দেখা যায়, তাহলে তাকে হয় নিজের মুক্তিপণ হিসাবে 1000 মার্কস দিতে হবে, নয়তো মৃত্যুবরণ করতে হবে। সাইরাকিউসের এক বৃদ্ধ বণিক ইজিয়নকে এফেসাসের রাস্তায় দেখা গেলে তাকে এনে হাজির করা হলো ডিউকের সামনে। হয় ইজিয়নকে জরিমানা দিতে হবে কিংবা প্রাণদণ্ড ভোগ করতে হবে, কিন্তু ইজিয়নের কাছে জরিমানা ভরার মতো টাকা ছিল না। ফলে বিধান অনুযায়ী ডিউক তার প্রাণদণ্ডের আদেশ দিলেন, কিন্তু তার আগে তিনি ইজিয়নের কাছে তার জীবনের বৃত্তান্ত এবং এফেসাসে আসার কারণ জানতে চাইলেন। ইজিয়ন বলল যে সে মৃত্যুকে আদৌ ভয় পায় না, কারণ যন্ত্রণা আর দুর্ভোগ তার বেঁচে থাকাকে ক্লান্তিকর করে তুলেছে। সে আরও বলল যে তার কাছে নিজের হতভাগ্য জীবনের কাণ্ড কারখানার কথা বলার চেয়ে কঠিন কাজ আর কিছুই নেই। তবু সে বলতে শুরু করলো, আমি জন্মেছিলাম সাইরাকিউসে আর বড় হলাম এক বণিক। এক রমণীকে বিয়ে করে বেশ সুখী জীবনযাপন করছিলাম, কিন্তু কিছুদিন পর আমাকে যেতে হলো এপিড্যাম নামে, আর সেখানে 6 মাস থাকতে হলো। আরও বেশ কিছুদিন আমাকে সেখানে থাকতে হতো, তাই আমার স্ত্রীকে আমার কাছে ডেকে নিলাম। সেখানে আমার স্ত্রী 2টি পুত্র সন্তানের জন্ম দিল, যারা দেখতে হুবহু একই রকম।
এতই একরকমের ছিল তারা যে কে যে কোনজন বোঝাই যেত না। ঠিক সেই সময়ে এক গরিব মহিলা যে ওই একই জায়গায় যমজ ছেলে প্রসব করলো, তারাও দেখতে একই রকম। যেহেতু তাদের বাবা মা ছিল খুবই গরিব, আমি তাই ওই যমজ ছেলে দুটিকে কিনে নিলাম আমার ছেলেদের দেখাশোনা করার জন্য। আমার ছেলেরা একটু বড় হয়ে সম্ভ্রান্ত ও ভদ্র হয়ে উঠল। তাদের নিয়ে আমার স্ত্রীর মনে খুব গর্ব ছিল, কিন্তু সে ঘরে ফিরতে চাইল। অবশেষে আমি রাজি হলাম। আমরা বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। সেই দিনটি খুবই বাজে ছিল, কারণ ভয়ঙ্কর ঝড় উঠেছিল এবং এটি ক্রমশ এতই মারাত্মক হয়ে উঠেছিল দেখে নাবিকরা জাহাজটিকে বাঁচানোর কোনো আশা দেখতে পাচ্ছিল না। তারা আমাদের একলা ফেলে রেখে একটি নৌকায় করে পালিয়ে গিয়েছিল। আমাদের ভয় হলো যে কোনো মুহূর্তে জাহাজটি ধ্বংস হতে পারে। আমার স্ত্রী আর শিশুরা তখন এক নাগাড়ে কাঁদছে। তাদের কাঁদতে দেখে আমি প্রমাদ গুনলাম। আমার তখন একটাই চিন্তা, কি করে ওদের বাঁচাবো। শেষমেশ নিজেদের বাঁচানোর জন্য একটা উপায় মাথায় এলো। জাহাজের একটা বাড়তি মাস্তুলের সঙ্গে আমার ছোট ছেলে আর ছোট কৃতদাসটিকে বাঁধলাম। স্ত্রীকে বললাম বড় ছেলে আর বড় কৃতদাসটিকে একইভাবে অন্য একটা মাস্তুলের সঙ্গে বাঁধতে। তারপর আমি আর আমার স্ত্রী দুজন আলাদা আলাদাভাবে ছেলেদের মাস্তুলের সঙ্গে নিজেদের বাঁধলাম। আমার স্ত্রীর হেফাজতে রইল বড় শিশুরা, আর আমি নিলাম ছোটদের দায়িত্ব। অবিলম্বে জাহাজটা একটা মস্ত পাথরে আছাড় খেয়ে চুরমার হয়ে গেল। পাতলা মাস্তুল দুটোকে আঁকড়ে ধরে আমরা জলের ওপর কোনো রকমে ভেসে রইলাম। আমি তখন শিশুদের সামলাতে ব্যস্ত, তাই আমার পক্ষে স্ত্রীকে সাহায্য করা সম্ভব ছিল না। আমার থেকে বিচ্ছিন্ন হয়ে ওরা অনেক দূরে ভেসে গেল, কিন্তু আমার দৃষ্টির বাইরে ওরা হারিয়ে যাওয়ার আগেই আমি দেখলাম সম্ভবত করিন্থ থেকে আগত ছেলেদের একটা নৌকা ওদের জল থেকে উদ্ধার করে নিল। ওরা নিরাপদ। ওটা দেখার পর আমি আমার জিম্মায় থাকা শিশু দুটিকে বাঁচানোর জন্য উঠে পড়ে লাগলাম। একটু পরে একটা জাহাজ আমাদের উদ্ধার করলো। জাহাজের নাবিকরা আমাকে চিনত, ফলে তারা আমাদের বেশ খাতির যত্ন করলো আর নিরাপদে সাইরাকিউসে পৌঁছে দিল। কিন্তু সেই থেকে আমার কাছে আমার স্ত্রী আর বড় ছেলের কোনো খবর নেই। আমার ছোট ছেলের বয়স যখন 18 হলো, সে তার মা আর ভাইয়ের ব্যাপারে খোঁজ খবর নিতে চাইল। প্রায় সে আমার কাছে অনুমতি চাইতো ড্রোমিওকে সঙ্গে নিয়ে মা আর ভাইকে খুঁজতে বেরোনোর জন্য। ছোট কৃতদাসটিও তার হারানো ভাইকে খুঁজে বের করতে চায়। প্রথমে আমি শঙ্কিত ছিলাম এই ছেলেটিকেও হারানোর সম্ভাবনায়, কিন্তু অনেক দ্বিধাদ্বন্দ্বের পর আমি সম্মতি দিলাম, কেননা আমিও স্ত্রী আর ছেলেকে ফিরে পাওয়ার জন্য ব্যাকুল ছিলাম। তারপর 7 বছর কেটে গিয়েছে, কিন্তু আমার ছেলে ফিরে আসেনি। আমি 5 বছর ধরে আমার ছেলেকে সারা পৃথিবী জুড়ে খুঁজেছি। আজকে এই গল্পটি এই পর্যন্ত বললাম। এই গল্পটি অনেক বড় একটি গল্প, এখনও পরবর্তী পর্বে আসবে। যদি আপনাদের কাছে ভালো লাগে, এই গল্পটি কিন্তু যেমন দুঃখে ভরা, তেমনি এই গল্পের শেষের দিকে রয়েছে হাসি আনন্দ। দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।